তুমি জগৎ জননী পরশমণি যুগ যুগান্তে তোমার উপমা তুমি দশ প্রহরণ ধারিণী তুমি ঘোচাও দৈন্য ভীরু আবেশ কোটি কণ্ঠে করিব ধন তিমির রাতে করব মূর্তিমতি শক্তি তুমি শক্তি স্বরূপিণী যুগের শঙ্খ তুমি দেবী চৌধুরানী দেবী চৌধুরানী দেবী চৌধুরানী দেবী চৌধুরানী। নমামি কমলম অমলং অতুলম সুজলং সুফলং মাতরম বন্দে মাতরম। তুমি দিদি তুমি মর্ম ত্বংহি প্রাণা শরীরে বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি তোমারি প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে শ্যামলং সরলং সুস্মিতং ভূষিতম ধরণীং ভরণীং মাতরম। কমল কমল দল বিহারিণী বাণী বিদ্যাদায়িনী নমামি ত্বং নমামি কমলং অমলং অতুলং সুজলাং সুফলাং মাতরಂ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। কে এই ছলনাময়? কার এত সাহস যে নাজার কায়ের মতন দুরন্তর লোকের ঘরে ঢুকে তাকে কোন করে পালাতে পারে? এত দুঃসাহস কার? একটা ক্লু উহারা ছাড়িয়া গিয়াছে। উহারা মাঝে মাঝেই জয় ভবানী হাঁপ দিতেছিল। ভবানী পাঠকের কোনো মেয়ে কি কাজ করতে পারে? আংটিটা দিন। এটা তো আমার আংটি, তুমি কোথায় পেলে? না, আপনার কোথাও ভুল হচ্ছে, এটা আমার আংটি। ছেলেটার চোখ দুটো বড় চেনা চেনা মনে হচ্ছিল, কোথায় যেন দেখেছি। সে কি সত্যি ছেলে নাকি সেটাও ছদ্মবেশ ছিল? সেই কি সন্ন্যাসিনীর ছদ্মবেশে ছিল?
সেই চোখ, সেই কণ্ঠস্বর, তাকে তাকে কেন এত চেনা মনে হয়? তাকে কি আগে কোথাও দেখেছি? তার গলা শুনেছি। এই স্পর্শ আমার খুব চেনা। কিছুদিন আগে যখন মারণ রোগে আক্রান্ত হয়েছিলাম, তখন এই স্পর্শই আমাকে সারিয়ে তুলেছিল। এমনকি এমনকি তার গায়ের গন্ধটা খুব চেনা মনে হয়েছিল। আরে মিষ্টি আপনার মেয়ে, কি নাম রেখেছেন ওর? বিনা, বিনা পান। আপনার গলাটা তো চেনা লাগছে কেন? আমাদের কি কথা হয়েছে আগে কোথাও? এই সব মেয়ে কি আসলে একজন? কেন জানি না, আমার মনে হচ্ছে যে তার কাছে পৌঁছতে পারলে আমার সব রহস্যের সমাধান হয়ে যাবে। আমি আমার হারিয়ে যাওয়া প্রফুল্লকেও ফিরে পাবো। আমার মন বলছে যে আমার প্রফুল্ল মরেনি, সে বেঁচে আছে। সে কোথাও না কোথাও সে নিশ্চয়ই আছে। সে আমার আশেপাশে আছে, কিন্তু আমি তাকে খুঁজে পাচ্ছি না। আমি জানি, আমার মন বলছে। ভাগ্নে, ও ভাগ্নে, এ কি তুমি এখানে বসে আছো? আরে শিগগিরই চলো, জামাইবাবু তোমায় ডাকছেন। হ্যাঁ চলো, যাচ্ছি। আচ্ছা মামা, যেই বাইজি নজর খাকে খুন করেছিল তার কোনো খোঁজ পাওয়া যায়নি না? না ভাগ্নে, কোম্পানির লোক থেকে পাগলের মতো খুঁজছে। কিন্তু ওই মেয়ে যদি সত্যি ভবানী দলের হয়ে থাকে, তবে তাকে খুঁজে পাওয়া বেশ মুশকিল। কারণ ভবানীর দলে কাউকে অত সহজে খুঁজে পাওয়া যায় না। আবার ওই মেয়েকে যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে জামাইবাবুর ওপর থেকে কোম্পানির সন্দেহ কিছুতেই দূর করা যাবে না। এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে জামাইবাবুর যে কি হবে। কেন? এতে বাবা মশাইয়ের কি দোষ? আমরা জানি যে জামাইবাবুর কোনো দোষ নেই, কিন্তু কোম্পানির সন্দেহ না মেটা পর্যন্ত কোম্পানি জামাইবাবুকে কোনো রকম সাহায্য করবে না। আর এই সুযোগটা নেবে পরাণ চৌধুরী। জানি না যে ও জামাইবাবুর জমিদারিতে আর কত থাবা বসাবে, আর কত বিপদ আমাদের আসবে। জানো ভাগ্নে, জলে বাস করে কখনো কুমিরের সঙ্গে বিবাদ করতে নেই। আর এখানে জমিদারি চালাতে গেলে কোম্পানির সঙ্গে কখনো বিবাদ করা চলবে না। তাদের সুনজরে থাকতে হবে। সে তো বটেই, তারা বাইরে থেকে এসে আমাদের উপর প্রভুত্ব করছে। তাছাড়া আরেকটা কারণে ওই মেয়েকে খুঁজে বের করতেই হবে আমাকে। আমার মন বলছে সেই বাইজি অভিজ্ঞানম সুকান্তলম চরিত্র হয়েও আসলে সে একজনই, ভিন্ন চরিত্র কিন্তু একই মানুষ। কে এই মানুষটি? আমাকে তো জানতেই হবে। এসো মা, এবার তুমি এই আসনে বসবে। আমি হ্যাঁ তুমি। এই আসনে বসার একমাত্র উপযুক্ত তুমি। এখন থেকে এই আসন এই দলের রানীর। তা বলে প্রফুল্ল বসবে ঠাকুরের সিংহাসনে? এটা কি ঠিক হচ্ছে সর্দার? ঠাকুরের নির্দেশে প্রফুল্লকে আমরা রানী হিসেবে মেনে নিয়েছি। তাই বলে এতকাল যে আসনে ঠাকুর বসে এসেছেন, সেখানে প্রফুল্ল বসবে? এটা কি মেনে নেওয়া যায়? আমরা ঠাকুরের অনুগত সৈনিক, ঠাকুরের যেমনটা ইচ্ছে সেরকমটাই হবে। এতে যদি ঠাকুরের মনে হয় যে দেশের ও দশের মঙ্গল হবে, তবে তাই হোক।